তার মানে কি যে না এখন চিল মোডে আমি বসে আছি, কলেজে যখন ভর্তি হবো তখন আমি পড়বো না? ভাই ওটা হবেই না। এই শর্ট কোনোদিন মিসই হবে না। ক্যামেরার অ্যাক্সেস নিয়ে তোমার দেখতে পারবো, তুমি খুঁজে পাবে না। ওকে, আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 27-28 ব্যাচ। তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানে আইসিটির 6 মাসের যে লং জার্নি, ওই লং জার্নির প্রথম ক্লাস আজকের ক্লাসে আমরা পড়ব বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম চ্যাপ্টার। ওকে, তো প্রথম চ্যাপ্টারে আজকে আমরা কিছু টপিক নিয়ে আলোচনা করব এই ক্লাসের মধ্যে আমরা সর্বপ্রথম পড়ব বিশ্বগ্রাম এবং ভার্চুয়াল রিয়েলিটি। ফার্স্ট চ্যাপ্টারে বিশ্বগ্রাম এবং ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে পড়ব। আর এই ক্লাসটা তোমরা কে কোন ব্যাচ থেকে দেখতেছো, কে এইচএসসি 27, কে এইচএসসি 28, এটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। ওকে, সো চলো শুরু করি। সো যেহেতু প্রথমেই আসতেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ওকে, সো আমি এটা হোয়াইট কালার দিয়ে দিই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সো তথ্য যোগাযোগ প্রযুক্তি, আমি সবসময় বলি আমার স্টুডেন্টদেরকে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি শুধুমাত্র যে A+ পাওয়ার জন্য পড়বে ওরকম না। তথ্য যোগাযোগ প্রযুক্তি কিন্তু আমাদের হোল লাইফে, যেহেতু এখন টেকনোলজির যুগ, হোল লাইফে প্রচুর ইউজ আছে। ওকে, আমরা সকালবেলা ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাইতে যাওয়া পর্যন্ত আমরা সবাই টেকনোলজি ইউজ করি সারাদিন। এখন আমাদের জীবনটা এমন হয়ে গেছে যে আমাদের জীবনের প্রত্যেকটা কাজে আমরা টেকনোলজি ইউজ করি। সো তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা ওইভাবেই পড়বো, শুধুমাত্র A+ পাওয়ার জন্য না, এইটা আমরা ইন ফিউচারে কাজে লাগানোর জন্য। অ্যান্ড আইসিটি, এইচএসসি মেনলি এইচএসসির আইসিটিতে প্রচুর জিনিস আছে, কনসেপ্ট আছে, যেগুলো যদি আমরা পারফেক্টলি ক্লিয়ার করতে পারি ইন ফিউচারে, আমরা যদি কেউ ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চাই বা কেউ ওয়েব ডেভেলপার বা বিভিন্ন সেক্টরে, আইসিটি হিউজ সেক্টর আছে। ওকে, সো এইসব সেক্টরে যদি যাইতে চাই, আমাদের যে বেসিক কনসেপ্টটা, এই বেসিক কনসেপ্টটা কিন্তু আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকেই কমপ্লিট করে ফেলতে পারি। ওকে, কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে, দেন ইন ফিউচারে আমরা এগুলাকে অনেক কাজে লাগাইতে পারবো। ওকে, সো এখন এত কথা না যাই, চলো শুরু করি। অ্যান্ড আমরা পড়ার মাঝে অনেক কথা বলবো, অনেক কিছু নিয়ে আলোচনা করব। অ্যান্ড আমরা এই ক্লাসটা নর্মালি যে টিপিক্যাল যে এরকম পড়ালেখা হবে এরকম পড়ালেখা হবে না। আমার ক্লাসে আমি এটা হেট করি টোটালি, যে টিপিক্যাল পড়ালেখার মতো হবে। আমরা খুবই মজার সহিত অ্যান্ড কনসেপ্ট, প্রত্যেকটা বিষয়ের ক্ষুদ্র কনসেপ্টগুলো অনেক বেটারভাবে, অনেক বেটার ওয়েতে, অনেক ডিসক্লোজভাবে শিখবো, পড়বো, জানবো, যাতে করে ইন ফিউচারে আমাদের রিয়েল লাইফ হোক, আমাদের ইন ফিউচারে যে আমরা যে ডিরেকশনের দিকে যাব, আমাদের কেরিয়ারটা যে ডিরেকশনে যাবে, ওইসব ডিরেকশনে যাওয়ার ক্ষেত্রে যাতে আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার, আগে থেকেই কনসেপ্টটা ক্লিয়ার করে রাখতে পারি, তা নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, সো চলো আমরা শুরু করি এখন। আচ্ছা, ওকে, সো প্রথম যে টপিকটা আমাদের ছিল বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। ওকে, সো গ্লোবাল ভিলেজ, সো এখানে দেখো দুইটা জিনিস আছে বিশ্বগ্রামের মধ্যে, দুইটা জিনিস আছে, একটা কি গ্লোবাল আর একটা কি ভিলেজ। ওকে, সো এই দুইটা জিনিস নিয়ে মেনলি গ্লোবাল ভিলেজটা গঠিত। এখন গ্লোবাল ভিলেজের সংজ্ঞা কি, তুমি সংজ্ঞা কি দিবা? তুমি যদি বইয়ের ভাষায় দিতে চাও তাহলে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ একটি সামাজিক এবং সাংস্কৃতিক কাঠামো যেখানে ইন্টারনেট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পৃথিবী জুড়ে থাকা সকল মানুষ পরস্পরের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়। ওকে, সো এটা বইয়ের ভাষায়। এখন তুমি যদি এটা আরেকটু ব্রডলি শিখতে চাও বা জানতে চাও তাহলে গ্লোবাল ভিলেজটা কি, চলো একটু আমি কনসেপচুয়ালি দেখি। সাপোজ আমরা ভিলেজ বলতে কি বুঝি, ভিলেজ বলতে কি বুঝি? একটা গ্রাম। সাপোজ তোমার এখানে একটা গড়, ওকে, সাপোজ এটা তোমার গড়, এখানে আরেকজনের গড়, মানে আরেকজনের বাড়ি বলতে পারো। ওকে, সো আরেকজনের বাড়ি, এইখানে আরেকজনের বাড়ি। সো এটাই তো মেনলি গ্লোবাল, মানে একটা ভিলেজ বা গ্রামের চিত্র, তাই না? সো গ্রামের চিত্র, এখানে একজনের বাড়ি থাকে, এখানে একজনের বাড়ি থাকে, এখানে একজনের বাড়ি থাকে। তো বাড়িতে কি হয়, গ্রামের মধ্যে কি হয়? গ্রামের মধ্যে ধরো যে এই বাড়িতে তোমার কিছু হয়েছে, একটা সাপোজ একটা ঝগড়া লাগছে বা একটা ভালো একটা খবর আসছে এই বাড়িতে, তাই না? সাপোজ এই বাড়িতে হয়েছে, তাহলে দেখবা যে ইনস্ট্যান্টলি উইদিন এ মোমেন্ট এই যে বি বাড়ি, সি বাড়ি, মানে সবাই, এই যে গ্রামের মানুষগুলো আছে সবাই কিন্তু খুব তাড়াতাড়ি যায় না যায়, তাই না? বাট এটা যদি তুমি চিন্তা করো যে তোমার গ্রাম, এটা তোমার গ্রাম এবং অন্য আরেকটা গ্রাম বা অন্য একটা শহরে, ওকে, সো ধরো যে এটা একটা শহর, এটা একটা শহর, ঠিক আছে, এটা একটা শহর। সো এই শহরে কিন্তু এই গ্রামের খবরটা এই শহরে আসতে অনেক টাইম লাগে, তাই না? অনেক টাইম লাগে। বাট গ্লোবাল ভিলেজের কনসেপ্টটাই এইটা যে আমরা পৃথিবীর যে মানুষগুলো যেখানে বসবাস করি না কেন সবাই একটা গ্রামের মতো বসবাস করবে। ওকে, যে সাপোজ এই পৃথিবীর এই
পৃথিবীতে ধরো যে এই প্রান্তে তুমি থাকো, এই প্রান্তে আরেকজন থাকে, সো এই প্রান্তে কি হয়েছে এই খবরটা তুমি ইনস্ট্যান্টলি পাওয়া যাবে গ্রামের মতো। ওকে, গ্রামের মতো এই প্রান্তের খবরটা এই প্রান্তে তুমি পাওয়া যাবে। এটাই মিলে গ্লোবাল ভিলেজ। ওকে, সো গ্লোবাল ভিলেজের কনসেপ্টটা কি? কনসেপ্টটা হলো যে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষই হোক না কেন, যে কোনো প্রান্তের মানুষ, যে কোনো জায়গার মানুষ একটা গ্রামের মতো বসবাস করে। লাইক এই গ্রামের মধ্যে যেরকম একটা মানুষের একটা বাড়ির খবর আরেকটা বাড়িতে খুব তাড়াতাড়ি জানা যায়, সবাই জানা যায় একটা গ্রামের মধ্যে কার কি হইতেছে না হইতেছে সবাই কিন্তু জানে। সো পুরো পৃথিবীটাকে গ্লোবাল ভিলেজের মাধ্যমে একটা গ্রামের মতো রূপান্তর করা হয়েছে। সো পৃথিবীর যেই প্রান্তে যা হোক না কেন তুমি ইজিলি জেনে যেতে পারো। ওকে, সাপোজ ধরি যে কয়েকদিন আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়েছে, তুমি জানো ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যে স্টিল হইতেছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কখন কি হইতেছে না হইতেছে তুমি কিন্তু সব জানো। ওকে, যেমন আবার ইসরায়েল ইরানের যুদ্ধ হইলো, ইসরায়েল ইরানের যুদ্ধের মধ্যে ইভেন কখন কয়টা গোলা ভারতকে মারতেছে না মারতেছে এই খবর পর্যন্ত কিন্তু তুমি জানো। এটা কিভাবে জানো? তুমি তো ইসরায়েলেও যাও নাই, তুমি তো ইরানেও যাও নাই, তাহলে তুমি জানো কি করে জানো? ওই যে গ্লোবাল ভিলেজের মাধ্যমে। সো গ্লোবাল ভিলেজটা মেইনলি এটা যে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যা হোক না কেন তুমি ইনস্ট্যান্টলি জানা ফেলবা। সো এটাই মেইনলি গ্লোবাল ভিলেজ। ওকে, সো এই গ্লোবাল ভিলেজটা কিভাবে হয়? গ্লোবাল ভিলেজটা কিভাবে করতে মানে ইন্টারনেটের মাধ্যমে, মেইনলি ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষ একটা গ্রামের মতো করে বসবাস করে। পৃথিবীর এক প্রান্তের মানুষ আরেক প্রান্তের মানুষ, দুই প্রান্তের মানুষ একটা গ্রামের মতো বসবাস করে ইন্টারনেটের মাধ্যমে। এটাই হলো গ্লোবাল ভিলেজ। সো গ্লোবাল ভিলেজের কনসেপ্ট সম্পর্কে তোমাদের কোনো ধরনের কনফিউশন আছে? নাই, আমি জানি নাই, এন্ড থাকার কথাও না। ওকে, সো গ্লোবাল ভিলেজ একদম সহজভাবে পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষ, প্রত্যেকটা জায়গার মানুষ একটা গ্রামের মতো ইন্টারনেটের মাধ্যমে একটা গ্রামের মতো বসবাস করবে, এটাই গ্লোবাল ভিলেজ। ওকে, সো গ্লোবাল ভিলেজ নিয়ে আরেকটু আমরা জানবো, আর একটু পড়ালেখা করবো। দাঁড়াও, এটা একটু মুইসা নিই আমি। এই যে প্রথম চ্যাপ্টার যে আইসিটির, এই প্রথম চ্যাপ্টার থেকে একটা সিকিউ থাকবে অ্যান্ড একটা এমসিকিউ, একটা না মেনলি 2 থেকে 3টা এমসিকিউ থাকেই। ওকে, সো এর মধ্যে একটা একদম শর্ট মিস হবেই না, এরকম একটা এমসিকিউ লোকা গ্লোবাল ভিলেজ বা বিশ্বকর্মের প্রবক্তাকে বা বিশ্বকর্মের যে প্রথম ধারণাটাকে দেয়, প্রথম ধারণাটা দেয় মার্শাল ম্যাকুলহার্ন। ও সরি, এখানে দন্তান্ন হবে, ম্যাকুলহার্ন। ওকে, হ্যাঁ, প্রথম বিশ্বকর্মের প্রথম ধারণা বা প্রবক্তা হলো মার্শাল ম্যাকুলহার্ন। মানে বিশ্বগ্রামটা কি বা বিশ্বগ্রাম সম্পর্কে যে প্রথম ধারণা দেয় বা চিন্তা করে ওর ব্যক্তির নাম কে? মার্শাল ম্যাকুলহার্ন। ওকে, ক্লিয়ার? তারপরে কি আছে দেখো, তারপরে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রধান উপাদান সমূহ। এখন অবভিয়াসলি আমরা যেহেতু পৃথিবীর এক একজন এক একটা জায়গায় থাকি, এই জায়গার সবকিছুর খবর বা সবকিছু একটা ইন্টারনেটের মাধ্যমে আসতেছে। ইন্টারনেট মানে তোমার ফোনে ইন্টারনেট থাকলেই যে চলে আসবে এরকম তো না। অনেক তুমি ফোন ইউজ করো, তোমার ফোন ইন্টারনেট আছে, তাই কি সব কিছু পাওয়া যাবে না? তোমার অবশ্যই কোনো না কোনো জায়গায় সার্চ করতে হবে, কোনো জায়গায় আমরা ফেসবুকে দেখতে পারি, আমাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় আমরা খবরটা পাই। সো এই যে বিশ্বগ্রামটা আছে, বিশ্বগ্রাম প্রতিষ্ঠা হয় কিভাবে বা বিশ্বগ্রামটা তৈরি হয় কিভাবে বা বিশ্বগ্রাম তৈরি হওয়ার জন্য প্রধান উপাদানগুলো কি কি? প্রধান উপাদান হার্ডওয়্যারটা কি? যেমন কম্পিউটার বা মোবাইল হইতে পারে, যেমন তোমার মোবাইল, তোমার ফোন দিয়ে তুমি ফেসবুকে স্ক্রল করতেছো, ইউটিউবে দেখতেছো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতেছো বিভিন্ন নিউজ, তাই না? সো এই প্রথমে আমাদের জিনিসটা কি লাগবে? হার্ডওয়্যার। এটা হইতে পারে কম্পিউটার, হইতে পারে মোবাইল বা বিভিন্ন ডিভাইস হইতে পারে। তারপর কি লাগবে? সফটওয়্যার। এখন তোমার হাতে যে ফোন থাকলেই তুমি বিশ্বের সবকিছুর খবর পাওয়া যাবে এরকম তো না, তাই না? সো এর জন্য তোমার ফার্স্ট অফ অল কি লাগবে? ফার্স্ট অফ অল লাগবে সফটওয়্যার। যেমন তুমি ফেসবুকে যদি ইউজ করো, ফেসবুকে একটা সফটওয়্যার, ইউটিউব ইউজ করলে ইউটিউবে একটা সফটওয়্যার। সো এরকম অনেক সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করি বা সফটওয়্যার আমরা ইউজ করি। ওকে, তারপর আমাদের কি লাগবে? কানেক্টিভিটি বা সংযোগ। এখন ধরো যে তোমার ফোনও আছে, তোমার অ্যাপও আছে বা সফটওয়্যারও আছে, তোমার ফোন সফটওয়্যার সব কিছুই আছে, তাইলে কি হবে না? তোমার ফোনে তো ইন্টারনেট কানেকশন লাগবে। ইন্টারনেট কানেকশন না থাকলে তুমি পৃথিবীর অন্য প্রান্তের খবরটা তোমার ফোনে কি করে আসবে, তাই না? তো এর জন্য কি লাগবে? কানেক্টিভিটি বা সংযোগ। তারপরে কি লাগবে? ডেটা বা তথ্য। এখন তোমার ফোনও হইলো, তোমার সফটওয়্যারও আছে, তোমার ডেটা কানেকশনও আছে, তাই না? সবই আছে, কিন্তু কেউ তোমার পৃথিবীতে সাপোজ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হইতেছে, এখন এটা কেউ ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় কোনো জায়গায় বা কেউ নিউজই করলো না, তাহলে কি পাবা? না, অবভিয়াসলি পাবা না, ডেটা লাগবে। দ্যাটস ইট, ডেটা বা তথ্য। তারপর ফাইনাল যে জিনিসটা লাগবে, মানুষের সক্ষমতা। এখন ধরো যে তোমার ফেসবুক বা গুগল বা যে কোনো জায়গায় সার্চ করে কোনো কিছু বের করার সক্ষমতা নেই বা তোমার ডিভাইস চালানোর সক্ষমতা নেই, তাহলে কি তুমি পাবা? ধরো যে তোমার ফ্যামিলিতে 75+ এইজের কেউ আছে বা একদম অনেক বয়স্ক দাদা দাদি বা কেউ আছে, ওর কাছে যদি তুমি তোমার ফোন, সফটওয়্যার, কানেক্টিভিটি সব কিছু দিয়ে রাখো, উনি কি বের করতে পারবো? না, ওনার তো সক্ষমতাই নাই। উনি যে ইন্টারনেট বা যে কোনো কিছু ইউজ করবে এটা তো সক্ষমতা নাই, তার সাথে পারবে না। সো
এই 5টা জিনিস লাগবে আমাদের। 5টা জিনিসের মধ্যে কি? ফার্স্টে লাগবে হার্ডওয়্যার, এটা হইতে পারে ফোন, ল্যাপটপ, কম্পিউটার, হোয়াট এভার যেটাই হোক। তারপরে লাগবে সফটওয়্যার, হার্ডওয়্যার, সফটওয়্যার। তারপর লাগবে কি? কানেক্টিভিটি, ইন্টারনেটের ডাটা। তারপর লাগবে মানুষের সক্ষমতা। ওকে, সো এই 5টা জিনিস লাগবে: হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি, ডেটা অ্যান্ড মানুষের যোগ্য মানে সক্ষমতা। ওকে, সো আমাদের গ্লোবাল ভিলেজের একটা বেসিক কনসেপ্ট আমরা ক্লিয়ার করে বলছি। বেসিক না, একদম ফুল কনসেপ্ট ক্লিয়ার করে বলছি। গ্লোবাল ভিলেজ কি, গ্লোবাল ভিলেজ কে প্রবর্তন করছেন বা গ্লোবাল ভিলেজ সম্পর্কে কে ধারণা দিছে, অ্যান্ড গ্লোবাল ভিলেজ তৈরি করতে বা গ্লোবাল ভিলেজের প্রতিষ্ঠা করতে কি কি উপাদান লাগবে আমরা সব জানি। ওকে, সো তারপরে আমরা চলো পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে দেখো কি আছে। এখন গ্লোবাল ভিলেজ যেহেতু আমরা পড়তেছি, আমরা অবভিয়াসলি গ্লোবাল ভিলেজের সুবিধা অসুবিধা সম্পর্কে তো জানবো। অ্যান্ড মেনলি এটা থেকে, এই গ্লোবাল ভিলেজ থেকে অনেক টাইমে বলতে 90%-এর মতো সিকিউরিটি থাকে। এটা 4 স্টার তুমি ধরতে পারো যে এটা থেকে একটা সিকিউ আসবে। এই সিকিউটা কিভাবে আসবে একটু পরে আমি বলতেছি। তার আগে দেখো বিশ্বগ্রামের সুবিধা কি। বিশ্বগ্রামের সুবিধা যেমন তুমি পৃথিবীর একটা জায়গায় বসে আছো, অন্য প্রান্তের খবর পাওয়া যাবা ইজিলি। তারপরে দ্রুত যোগাযোগ সম্ভব। তারপরে আবার এটা করতে পারবা যে তুমি থাকো বাংলাদেশে, তোমার কোনো বা ইটালিতে থাকে, তুমি ওনাকে যে কোনো সময় ইন্টারনেটের মাধ্যমে কল দিতে পারবা বা ফোনের মাধ্যমে কল দিয়ে ওর সাথে কানেকশন বিল্ড করতে পারবা বা যোগাযোগ করতে পারবা। তারপরে এক দেশে তুমি সাপোজ এক দেশে বৈশা অন্য দেশে কাজ করতে পারবা। যেমন এখন ফ্রিল্যান্সিং করে মানুষ, সো বাংলাদেশে বৈশা ফ্রিল্যান্সিং, রিমোট জব বা বিভিন্ন জব করে বাংলাদেশে বৈশা বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানির কাজ করে দেয়। ওকে, এটা করতে পারবা। তারপরে বিভিন্ন দেশের সাথে ব্যবসা যোগাযোগ পরিচালনা করা যাচ্ছে ই কমার্সের মাধ্যমে। যেমন এখন ধরো যে যেমন ই কমার্স অনেকে অ্যাফিলিয়েট প্রোগ্রামে কাজ করে, অনেকে অ্যামাজনে ড্রপ শিপিং করে বা বিভিন্ন ধরনের বিজনেস করে। এগুলো কিসের মাধ্যমে সম্ভব হতেছে? বিশ্বগ্রামের মাধ্যমে। ওকে, সো এটা পারবা। তারপর সাংস্কৃতিক তথ্য বিনিময়। এখন ধরো যে আমরা বাংলাদেশে মেনলি ইন্ডিয়ান মুভি, পাকিস্তানি ড্রামা খুব জনপ্রিয়, তাই না? তোমরা সবাই দেখো, ম্যাক্সিমাম মানুষই দেখো, আর ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা যারা এখানে আসো তোমরা সবাই দেখো। এগুলো কিভাবে আসতেছে? এখন ধরো যে বিশ্বগ্রাম বা ইন্টারনেটের সংযোগ যদি না থাকতো তাহলে কি তুমি পাকিস্তানের ড্রামা দেখতে পারতো বাংলাদেশে বসে? অবভিয়াসলি না, তোমার পাকিস্তানে যেতে হতো, পাকিস্তানি টেলিভিশনে দেখতে হতো। বাট এখন তো এটা না, এখন তো তুমি বাংলাদেশে ঘরে বসে ইউটিউবে বসে তুমি সার্চ মারে দেখে ফেলাও, তাই না? সো সাংস্কৃতিক তথ্য বিনিময় সহজ হয়ে গেছে। তারপরে কি? টেলিমেডিসিন সেবার মাধ্যমে যে কোনো দক্ষ চিকিৎসকের সেবা নেওয়া যায়। সাপোজ তুমি অসুস্থ, তোমার কোনো একটা ফ্রেন্ড বা পরিচিত কেউ বা বিভিন্ন ধরনের সার্ভিস আছে, অ্যাপ আছে, যেখানে আমরা ঘরে বসে টেলিমেডিসিনের মাধ্যমে বিভিন্ন ডক্টরের কাছ থেকে চিকিৎসা নিতে পারি। ধরো যে তোমার একটা মানে কাশি হয়েছে, জ্বর হয়েছে, হুট করে একটা সমস্যা হয়ে গেছে, তুমি কি করবা? তুমি ওই ডক্টরে কল দিতে পারবো যে আমার এই প্রবলেম। ওকে, চাইলে তুমি ভিডিও কলে করতে পারো। এটা কিসের মাধ্যমে হয়েছে? সম্ভব হয়েছে বিশ্বগ্রামের মাধ্যমে। ওকে, সো এইগুলা। তারপর অসুবিধা কি? বিশ্বগ্রামের অবভিয়াসলি প্রত্যেকটা জিনিসের, পৃথিবীতে যেটাই তৈরি হোক না কেন, প্রত্যেকটা জিনিসের কিন্তু সুবিধা অসুবিধা দুইটা দিকই থাকে। এখন বিশ্বগ্রামের অসুবিধা কি? যেমন সাইবার আক্রমণ ও তথ্য চুরি হয়। আমরা দেখি না, অনেকের ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়, অনেকের ফোন হ্যাক হয়ে যায়, অ্যান্ড অনেকের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। এগুলো কিভাবে হয়? এগুলো তো এই যে বিশ্বগ্রামের মাধ্যমে। কারণ যে তুমি একটা জিনিস সবসময় মাথায় রাখবা, ইন্টারনেটে যা কিছু আছে কিনা কোনো কিছুই সেফ না। প্রত্যেকটা জিনিস চাইলে তোমার হ্যাক করতে পারে। তুমি যে ফোনটা ওপেন করতেছো, তুমি জানো আমরা যখন আমাদের ফোন ফেস লকের মাধ্যমে ওপেন করি, তখন ফোন আমাদের কাছ থেকে 10 থেকে 15টা ছবি তুলে। মানে ফোনটা তুমি সামনে ধরছো, সাথে সাথে ইনস্ট্যান্টলি ফোনে 10 থেকে 15টা ছবি তুলে রাখে তোমার। অ্যান্ড এই ছবিগুলো কিন্তু ফোনের একটা টেম্পোরারি মেমোরিতে জমা হয়। অ্যান্ড কেউ যদি চায় তোমার ফোনের অ্যাক্সেস নিতে পারবো, যদি অ্যাক্সেসটা হ্যাক করতে পারে, হ্যাক করে তুমি 24 ঘন্টা তোমার ফোন কখন কি করতেছো, তুমি ফোন যে বৈশা স্ক্রল করতেছো, এই স্ক্রল করা অবস্থায় ও তোমার ক্যামেরার অ্যাক্সেস নিয়ে তোমার দেখতে পারবো, তুমি খুঁজে পাবা না। ওকে, সো তথ্য আর সাইবার আক্রমণ বা তথ্য চুরি হয়। ইন্টারনেটের মাধ্যমে সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে। যেমন আমরা এখন ফেসবুকে কয়েকদিন পর পরে নিউজ দেখি না যে এর সাথে ও অপকর্ম করতেছে, হ্যান করতেছে, ত্যান করতেছে, অ্যান্ড ফোনের মাধ্যমে পরকীয়া হইতেছে, অনেক কিছু হয়। ওকে, সো এগুলো অবভিয়াসলি বিশ্বগ্রামের বা আমরা ইন্টারনেটের সুবিধার কারণেই পাইতেছি। যেমন সুবিধা আছে, এই সুবিধার ইন্টারনেটের সুবিধার অপব্যবহার এগুলো। ওকে, তারপরে আছে গোপনীয়তা লঙ্ঘিত। যেমন একটু আগে বললাম যে তুমি যখন ফোনটা ইউজ করতেছো, তোমার ফোনের যদি কেউ হ্যাক করে, ক্যামেরার অ্যাক্সেস নেই, ও তুমি সারাদিন কি করতেছো না করতেছো সব কিছুর
ও অ্যাক্সেস পাবে, ও ইনফরমেশন পাওয়া যাবে, তোমার ক্যামেরা অ্যাক্সেস করে তোমার ছবি দেখতে পারবে, তুমি কখন কই আসো তোমার লোকেশন দেখতে পারবে, সব কিছু দেখতে পারবে। ওকে, সো এই গোপনীয়তাগুলো লঙ্ঘিত হয়। আচ্ছা, সো তোমাকে আমি বলছিলাম একটু আগে যে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ থেকে একটা সিকিউ আসে, এই সিকিউটা আসবো। এখন সিকিউ আসলে সিকিউ কিভাবে আসবো, এটা হলো প্রথম কথা, যে সিকিউটা কিভাবে আসে, তুমি কিভাবে সিকিউটা আনসার করবে এন্ড কিভাবে আসবে। সিকিউটা আসবে মেনলি ধরো যে তোমাকে উদ্দীপক এমন দেওয়া থাকবে যে তোমার বন্ধু রহিম, তো রহিম পৃথিবীতে, রহিম একটা গ্রামে বৈশা একটা কাজ করতেছে, গ্রামে বৈশা ল্যাপটপের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে একটা কাজ করতেছে বাইরের অন্য দেশের একটা কোম্পানির সাথে। ও কিভাবে করতে পারতেছে? বিশ্বগ্রামের মাধ্যমে, বা বলতে পারো যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হইতেছে, এই যুদ্ধের নিউজ তুমি বাংলাদেশে বৈশা পাইতেছ কিসের মাধ্যমে? সিকিউর মাধ্যমে। ওকে, বা এরকম হইতে পারে যে তোমার বন্ধু রহিম একটা সুবিধা ইউজ করতেছে, যে সুবিধার মাধ্যমে সে পৃথিবীর এ প্রান্তে বৈশা পৃথিবীর বি প্রান্তের মানুষের সাথে যোগাযোগ সম্পন্ন করছে, বিজনেস করতেছে এন্ড বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা উপার্জন করতেছে। সো তখন তোমাকে কুইশন আসবে একটা এরকম যে তোমার বন্ধু রহিম কোন পদ্ধতিতে বা কি ব্যবহারের মাধ্যমে বা কোন সিস্টেমের মাধ্যমে ওই কাজটা করতেছে, গ্লোবাল ভিলেজের মাধ্যমে। দেন বাকিটা আমরা সুন্দর মতো লিখে দিয়ে আসবো। ওকে, সো তারপরে চলো সেকেন্ড টপিক। আমাদের এখানে কিন্তু দুইটা টপিক ছিল, একটা টপিক কি বিশ্বগ্রাম, আমরা অলরেডি এটা কমপ্লিট করে ফেলছি। তারপর আরেকটা কি আছে, ভার্চুয়াল রিয়েলিটি, এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে, ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে 2-3টা ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলোর কোনো মিস নাই। এর মধ্যে একটা ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, তো ভার্চুয়াল রিয়েলিটিটা আমাদেরকে একটু ব্রডলি পড়তে হবে, একটু ডিপলি পড়বো আমরা। অ্যান্ড এইখানে বোঝার অনেক কিছু আছে, কি কি আছে চলো আমরা দেখি। প্রথমে আগে আমরা বুঝি যে ভার্চুয়াল রিয়েলিটি কি। ওকে, তো প্রথমে বইয়ে কি আছে না আছে এগুলোর দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথমে আমরা একটু চিন্তা করি, ইমাজিন করো তুমি যে তুমি ফোনে গেম খেলো, বিভিন্ন ধরনের গেম খেলো। তো ধরো ফোনে তুমি একটা ভিডিও গেম খেলতেছো, এই যে তোমার ফোন, তুমি এখানে একটা গেম চালাইতেছো। ওকে, তো এই গেমটা সাপোজ এটার মনে হয় পারফেক্ট এক্সাম্পল হবে টেম্পল রান। ওকে, পারফেক্ট এক্সাম্পল টেম্পল রান হবে। সো টেম্পল রানে কি করি আমরা, ফোনটা এমনি ধরি। ওকে, ফোনটা এমনি ধরি, দাঁড়াও আমি ফোনটা নিয়ে নিই। সো টেম্পল রানে আমরা মেইনলি ফোনটা এমনি ধরি। ওকে, এমনি ধরে কি করি, যখন আমরা টেম্পল রানে তো একজন দৌড়াতে থাকে, সো ও যখন দৌড়ায় সামনে যখন একটা বাধা আসে তখন আমি কি করি, যে হাত দিয়ে এমনি উপরের দিকে করে তুলে দিই। দেন কিন্তু ওই আমাদের ফোনের ভিতরে যে গেমটা আছে ও কিন্তু উপরের দিকে লাভ দেয়। আবার যদি আমি এই সাইডে নিতে চাই, ফোনটা এইভাবে করি, ওই সাইডে নিতে চাইলে এইভাবে করি, তাই না? এভাবেই তো মেনলি আমরা করি। সো এভাবে আমরা টেম্পল রান গেমটা চালাই। এই টেম্পল রান গেম, সো তুমি অবভিয়াসলি খেলছো অ্যান্ড ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আমার ক্লাস দেখতেছো এখন, অ্যান্ড আমি শিওর যে 99% স্টুডেন্ট টেম্পল রান গেম খেলছো, জীবনে একবার হলেও টেম্পল রান গেম খেলছো। ওকে, সো আরেকটা উদাহরণ হইতে পারে, যেমন তোমরা কখনো 3D মুভি দেখছো বা 3D মুভি বা বিআর ইউজ করছো। বিআর মানেই তো ভার্চুয়াল রিয়েলিটি, তো বিআরটা তো ইউজ করছো, তাই না? বিআর ইউজ করলে কি হয়, বিআর ইউজ করলে তুমি তোমার সামনে একটা ওপেন স্পেস পাও, যেটা একদম বাস্তবের মতো থাকে। তুমি ওইটার ভিতরে হাঁটতে পারো, চলতে পারো, তোমার হাত মুভ করলে দেখা যায় যে না তোমার হাত ওই যে বিআরের ভিতরে যে এনভায়রনমেন্টটা আছে এই এনভায়রনমেন্টের ভিতরে তুমি হাত মুভ করতেছো। আমরা দেখি না যে বিভিন্ন গেম আছে যেসব গেমের জন্য একটা চোখে একটা লাগাইতে হয়, বিআর লাগাইতে হয়, তারপরে হাতে একটা মেশিন গানের মতো থাকে, এটা নিয়ে আমরা ঢুম 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 করে গুলি করি। দেন আমরা কিন্তু ওই যে বিআরটা যে লাগানো আছে এই বিআরের মাধ্যমে কিন্তু একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড দেখি, যেখানে যুদ্ধ হইতেছে না আমি যুদ্ধ করতেছি। তো এটাই বিআর। মেনলি তোমার যে আইসিটি বই আছে ভার্চুয়াল রিয়েলিটি, এটাই কিন্তু ওইটা। ওকে, তো ভার্চুয়াল রিয়েলিটিটা কি, এখন আসো বইয়ের ভাষায় আসি। ভার্চুয়াল রিয়েলিটি কি? ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার সিমুলেশনের সাহায্যে তৈরি, ত্রিমাত্রিক, দ্বিমাত্রিক কিন্তু না, ত্রিমাত্রিক। আমরা বিআরের মাধ্যমে যে একটা ভার্চুয়াল স্পেস পাই,
এই স্পেসটা কি দ্বিমাত্রিক থাকে না ত্রিমাত্রিক, আমরা একদম ফিল করি যখন বিয়ারটা লাগাই, ফিল করি যে আমরা রিয়েল ওয়ার্ল্ডে করতেছি, কিন্তু ওটা রিয়েল ওয়ার্ল্ড না, ওটা ভার্চুয়াল ওয়ার্ল্ডই, কিন্তু ফিল হয় আমাদের রিয়েল ওয়ার্ল্ডের মতো। কেন হয়? বিকজ অফ এটা থাকে ত্রিমাত্রিক। ওকে, ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার সিমুলেশনের সাহায্যে তৈরি ত্রিমাত্রিক পরিবেশ যা ব্যবহারকারীকে বাস্তব জগতের মতো অভিজ্ঞতা দেয়। ওকে, সো আমরা যে বিআরটা ইউজ করি, এই বিআরটা হলো ভার্চুয়াল রিয়েলিটি, অ্যান্ড এই বিআরের মাধ্যমে একটা সিমুলেশন থাকে, 3D সিমুলেশন হয়। এই সিমুলেশনের মাধ্যমে আমরা একটা ত্রিমাত্রিক পরিবেশ পাই, যেই পরিবেশের আমাদেরকে একদম, যেই পরিবেশটা আমাদেরকে একদম বাস্তব জগতের মতো অভিজ্ঞতা দেয়, এটাকেই বলে ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, তারপরে ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার সফটওয়্যারের সাহায্যে তৈরি এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীর কাছে সত্য এবং বাস্তব বলে মনে হয়। সো আমরা যখন গেম খেলি, বিআর গেমগুলো খেলি, যে আমরা চোখে বিআর লাগাই, দেন হাতে একটা বন্দুক নিয়ে যে আমরা খেলি, যে তখন আমাদের অপোনেন্ট থাকে ওই ভার্চুয়াল ওয়ার্ল্ডের ভিতরে, ওরা এসে আমাদের গুলি করে, আমরা গুলি করি, তখন কিন্তু আমরা ফিল করি, আমাদের মস্তিষ্কে তখন কাজ করে যে আমরা একদম রিয়েল জগতের মাধ্যমে এমনি এমনি গুলি করি। ওকে, সো ভার্চুয়াল রিয়েলিটি এটাই হইলো। অ্যান্ড ভার্চুয়াল রিয়েলিটি যে ইউজ করবা, ভার্চুয়াল রিয়েলিটির জন্য কিছু জিনিস প্রয়োজন হয়। একদম তুমি এটা যখন একদম কল্প বাস্তবিক ভার্চুয়াল রিয়েলিটির মতো একদম বাস্তবের মতো ফিল পাইতে যাবা, তখন তোমার কিছু জিনিস লাগবে। যেমন ফার্স্টে লাগবে বিআর গ্লাসেস, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, বিআর গ্লাসেস লাগবে, তোমার বিআর গ্লাস লাগবে, যেটা চোখে পড়বা, চোখে পড়ে তুমি দেখবা। তারপরে লাগবে কি বিআর গ্লাভস। এই বিআর গ্লাভস কি করবে? তোমার হ্যান্ড মুভমেন্টটাকে ক্যাপচার করবে। দেখো না যে আমরা অনেকে রিলস দেখি যে চোখে একটা পরে, হাতে দুইটা গ্লাভসের মতো থাকে, দেন যখন এটা মুভ করে, যেমন ভিডিও গেম আছে, অনেক 3D গেম আছে, বিআর গেম আছে, যেমন ক্রিকেট গেম আছে, তুমি এই গ্লাভসগুলো পইরা যখন তুমি এমনি খেলবা, বাড়ি দিবা, ছয় হয়ে যাবে। ওকে, অ্যান্ড তুমি এটা তোমার কাছে তখন ফিল হবে যে তুমি রিয়েল ওয়ার্ল্ডে বিলং করতেছো। সো এই বিআর গ্লাভসটা তোমার হাতের যে মুভমেন্টটা আছে, মুভমেন্টটা ট্রেক করে। তারপর একদম প্রফেশনাল লেভেলের যে বিআরগুলো ইউজ হয়, ওইখানে কি ইউজ হয়? বিআর স্যুট। ওটাতে তোমার ফুল বডিটাকে ওরা ট্র্যাক করে, ফুল বডিটা বিআরের মাধ্যমে ট্র্যাক হয়, অ্যান্ড এই ট্র্যাকের মাধ্যমে তুমি একদম পুরো একটা ভার্চুয়াল জগতে ঢুইকা যাও, যেটাতে তোমার মনে হয় একদম তুমি রিয়েল ওয়ার্ল্ডে আসো। ওকে, সো তারপরে আছে কি ভার্চুয়াল রিয়েলিটির সিস্টেম তৈরির উপাদানগুলো অলরেডি আমরা পড়া ফেলছি। যেমন প্রথমে কি লাগে? ইফেক্টরগুলো কি কি? ইফেক্টরগুলো যেমন হেড মাউন্টেড ডিসপ্লে, যেটাকে আমরা বিআর বলি, তারপরে ডেটা গ্লাভস, পূর্ণাঙ্গ বডি স্যুট। ওকে, যে বডি স্যুটটা আমি একটু আগে দেখলাম, এই বডি স্যুটটা লাগে। তারপরে রিয়েলিটি সিমুলেশন, এই যে 3D যে সিমুলেট হয়, একটু আগে আমি বললাম না যে 3D সিমুলেশনের মাধ্যমে, কারণ আমরা যে জিনিসগুলো দেখতেছি এগুলো তো 2D তে দেখি না, 3D তে দেখি। বিকজ অফ আমি তোমাকে যে দেখবো, তুমি আমাকে যে দেখবে, এটা কিন্তু 3D তে হইতেছে, 2D তে হইতেছে না। ওকে, সো 3D তে এটি এক ধরনের হার্ডওয়্যার বা ইফেক্টরকে সংবেদনশীল তথ্য সরবরাহ করে। ওকে, মানে আমরা যে চোখে যে ইয়াটা দেখতেছি, বিআরটা ইউজ করি, এই বিআরের মাধ্যমে তো আমরা যে জিনিসগুলো আসে, এগুলো কিন্তু 3D তে আসে। ওই যে এই 3D তে যে আমাদের নর্মাল যে একটা 2D জিনিসগুলো আছে, এই 2D জিনিসগুলোকে 3D তে নিয়ে আসে কে? রিয়েলিটি সিমুলেটর। ওকে, যেমন বিভিন্ন ধরনের সেন্সর, যেমন হাত গ্লাভস সেন্সর। ওকে, এই সেন্সরটার মাধ্যমে তুমি ওই বিআরের ভিতরে, ভার্চুয়াল রিয়েলিটির ভিতরে তুমি ফিল করতে পারতেছো যে তুমি 3D জগতে আসো। তারপরে কি আছে? অ্যাপ্লিকেশন, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, যেমন বিভিন্ন ধরনের সিমুলেশন সফটওয়্যার, বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রয়োজন হয়। তারপরে কি আছে? জিওমেট্রি হলো পরিবেশের বিভিন্ন বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্যাবলী। যেমন আমি যদি ক্রিকেট গেম খেলি বিআরের মাধ্যমে, তখন ওই যে ব্যাটটা কেমন হবে, বলটা কেমন হবে, স্টেডিয়ামটা কেমন হবে, এটার তো একটা উপাদান তৈরি করতে হবে, তাই না? এটা গ্রাফিক্সের মাধ্যমে যেভাবে তৈরি করতে হয়, যে তৈরি করে, বা যে জায়গাটা আমরা যে বিআরের ভিতরে, একটা ভার্চুয়াল রিয়েলিটির ভিতরে যে আমরা স্পেসটা পাই, ভার্চুয়াল যে স্পেসটা পাই, এই স্পেসটাকেই বলে জিওমেট্রি। ওকে, এই চারটা জিনিস লাগবে। ফার্স্টে ইফেক্টর, রিয়েলিটি সিমুলেটর, অ্যাপ্লিকেশন, জিওমেট্রি। ওকে, আন্ডারস্ট্যান্ড? এখন আমরা জাস্ট কনসেপচুয়াল, একটু থিওরিটিক্যাল পড়া পড়তেছি, একটু পরে কনসেপচুয়ালে যাব। এখন দেখো, এখন এই পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট, অ্যান্ড এই পার্ট থেকে একটা সিকিউ থাকবেই, আমি বইলা দিলাম, তুমি মিলায় নিও পরে। ওকে, এই পার্ট থেকে থাকবেই। যেমন ভার্চুয়াল রিয়েলিটি আমরা পড়ছি, ভার্চুয়াল রিয়েলিটির
ইউজেসগুলা, আমরা ইউজেসগুলো জানবো। ভার্চুয়াল রিয়েলিটি কোথায় কোথায় ইউজ হয়, কি কি ক্ষেত্রে ইউজ করতে পারি আমরা ভার্চুয়াল রিয়েলিটি। কারণ ভার্চুয়াল রিয়েলিটি শুধুমাত্র যে চোখে পড়া আমরা মুভি দেখবো, গান শুনবো, গেম খেলবো, এই জন্য শুধু তৈরি করা হয়নি। ভার্চুয়াল রিয়েলিটির মানে অগণিত ইউজ আছে, অগণিত ইউজ ব্যবহার আছে। চলো এখন আমরা দেখি ভার্চুয়াল রিয়েলিটি কি কি কাজে ইউজ হয়। যেমন প্রথম কাজে ইউজ হয় শিক্ষা ও গবেষণায়। শিক্ষা ও গবেষণায় কিভাবে ইউজ হয়? বাংলাদেশে হয়তো নাই, বাংলাদেশে হয়তো তুমি কোনোদিন স্কুল কলেজে এই এক্সপিরিয়েন্স পাও নাই, কিন্তু বিশ্বের যে প্রথম সারির দেশগুলো আছে, স্কুল কলেজে বাচ্চারা বিভিন্ন জিনিস দেখে। যেমন তুমি চিন্তা করো যে তুমি বায়োলজি পড়তেছো, ওকে, বায়োলজি পড়তেছো, বিভিন্ন ধরনের কোষ সম্পর্কে পড়তেছো, কোষ ও কোষের গঠন, সাপোজ এই চ্যাপ্টারটা তুমি পড়তেছো, কোষ ও কোষের গঠন যে চ্যাপ্টারটা পড়তেছো, এখন এখানে অনেক ধরনের কোষ আছে। তারপরে বায়োলজিতে ডিএনএ রেপ্লিকেশন আছে, ডিএনএ রেপ্লিকেশনটা কেমনে হয়, কেমনে রেপ্লিকেট হয় ডিএনএটা, এটা কিন্তু তুমি জাস্ট বইয়ে একটা চিত্র দেখতেছো আর পড়তেছো। বাট এটা যদি তুমি 3D পাইতা, বিআরের মাধ্যমে পড়তে পারতা, তাহলে কি হতো, একদম রিয়েল দেখতে পারতা যে তোমার যে ইয়াগুলো আছে, ডিএনএটা রেপ্লিকেট কেমনে হয়, কোষগুলা, কোষের ভিতরে কি থাকে, একদম তুমি রিয়েল মনে হবে যে তুমি হাতে দইরা দইরা দেখতেছো, তোমার চোখের সামনে একটা ডিএনএ রেপ্লিকেট হয়ে যেতেছে। ওইটা তখন তোমার কাছে, ওই পড়াটা তখন তোমার কাছে আরো বেশি ইফেক্টিভ মনে হইতো। ওকে, সো শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে, ধরো গবেষণার ক্ষেত্রে একটা উদ্ভিদ সম্পর্কে গবেষণা করবো, উদ্ভিদ সম্পর্কে জানতে হবে, সাপোজ ওই উদ্ভিদটা ওর কাছে নাই, তখন কি করবো, এই যে ভার্চুয়াল রিয়েলিটি বা ভার্চুয়াল সিমুলেশনের মাধ্যমে ওই উদ্ভিদ সম্পর্কে ও টোটাল ডিটেলস দেখতে পারবো, জানতে পারবো। ওই উদ্ভিদের মধ্যে কুশ কই আছে না আছে, কেমনে আছে, কোন কুশে কি কাজ না কাজ, সব কিছু জানতে পারবো। ওকে, তো শিক্ষা ও গবেষণা ইউজ হয়। তারপরে চিকিৎসা ক্ষেত্রে, এখন যেহেতু আধুনিক যুগ, চিকিৎসা ক্ষেত্র অনেক অনেক আগায় গেছে চিকিৎসা ক্ষেত্র, এন্ড চিকিৎসা ক্ষেত্রে বিআর ইউজ করে কেন? সাপোজ তুমি অপারেশন, নতুন একটা অপারেশন হবে, নতুন একটা অপারেশন সম্পর্কে চিকিৎসকরা চেষ্টা করতেছে নতুন একটা জিনিস অপারেশন করার জন্য। এখন এটা কি মানুষ অ্যাপ্লাই করবে? হ্যাঁ, অনেক সময় মানুষ অ্যাপ্লাই করে। কিন্তু এখন যেহেতু বিআর আছে বা 3D আছে, এখন ডক্টররা উন্নত চিকিৎসার জন্য বা উন্নত ইয়ার জন্য বিভিন্ন ধরনের যখন চিকিৎসা নিয়ে ওরা গবেষণা করে তখন বিআর ইউজ করে। বিআর এর মাধ্যমে ওই চিকিৎসাটা দেখে যে কোথায় কতটুকু কাটতে হবে, কোথায় কিভাবে কি করতে হবে, কোথায় সেলাই করতে হবে, কোথায় যন্ত্রটা ইউজ করতে হবে, সব কিছু ওরা বিআর এর মাধ্যমে দেখতে পারে। ওকে, দেখো বিআর এর মাধ্যমে এখানে এই ছবিতেও আছে যে দেখতেছে যে কোথায় বডির কোথায় কি আছে না আছে সব দেখতে পারে। ওকে, তারপরে দেখো যানবাহন ড্রাইভিং এর ক্ষেত্রে, যানবাহন বা উড়োজাহাজ ড্রাইভিং এর ক্ষেত্রে, এখন ধরো যখন পাইলটরা প্রথমে বিমান চালানো শিখে, ইউএসএ বা অন্য কান্ট্রিগুলোতে সর্বপ্রথম ওরা কি করে, বিআর ইউজ করে। বিআর ইউজ করে বিমানটা শিখে। এখন ধরো যে একটা যুদ্ধ বিমানের দাম কয়েক বিলিয়ন ডলার, এখন এটা তো অবভিয়াসলি একটা নিউ ড্রাইভার মানে নিউ পাইলটরে দিয়ে দিবে না, তার আগে ওকে কি করে, ওকে বিআর এর মাধ্যমে শিখায়। বিআর এর মাধ্যমে ওই যে ইয়াটা আছে, যুদ্ধ বিমানটা আছে, যুদ্ধ বিমানের টোটাল ইন্টারফেসটা ও বিআর এর সামনে চলে আসে, বিআর এর সামনে দেখতে পারে। এন্ড কোথায় প্রেস করলে কি হবে, কোথায় প্রেস করলে উড়বে, কোথায় প্রেস করলে নামবে, কোথায় প্রেস করলে ও লাইক রকেট লঞ্চ করতে পারবে, সব কিছু থাকে বিআর এর মাধ্যমে। এন্ড বিআর এর মাধ্যমে ও এই টোটাল জিনিসটা শিখা ফেলে, আগেই শিখা ফেলে, দেন ও রিয়েল লাইফে ইউজ করে। ওকে, বুঝতে পারছো? তারপরে দেখো, তারপরে কোথায় কোথায় ইউজ করে, তারপরে সামরিক প্রশিক্ষণের ক্ষেত্রে। এখন ধরো যে দুইটা দেশের যুদ্ধ হবে বা সৈন্যদেরকে যুদ্ধের প্রশিক্ষণ নেওয়া হবে। এখন সৈন্যদেরকে যে যুদ্ধের প্রশিক্ষণ নেওয়া হবে, এখন কি ও এই যুদ্ধের প্রশিক্ষণের জন্য কৃত্রিম একটা যুদ্ধ তৈরি করে ফেলতে পারবে যে আরেকজনকে গুলি করে মেরে ফেলবো? অবভিয়াসলি না। এর জন্য কি করে, যে বিআর এর মাধ্যমে একটা যুদ্ধ ক্ষেত্র তৈরি করে, যেখানে ওকে কিভাবে সার্ভাইভ করতে হবে, কিভাবে কখন কোন কাজ করতে হবে, এই সব কিছু ও বিআর এর মাধ্যমে শিখে ফেলতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো মহাকাশ অভিযানে, এখন ধরো যে বিভিন্ন ধরনের নভোচারী ওরা মহাকাশে যাবে, এখন মহাকাশে যাওয়ার ক্ষেত্রে ও চাইলেই এখন বিআর এর মাধ্যমে ট্রেনিং নিতে পারে, এবার একদম পুরো মহাকাশের একটা এনভায়রনমেন্ট বিআর এর মাধ্যমে তৈরি করে ফেলতে পারে। এন্ড ও পৃথিবীতে বৈশা এই মহাকাশের যে এক্সপিরিয়েন্সটা আছে, এই এক্সপিরিয়েন্সটা বিআর এর মাধ্যমে পেতে পারে। বুঝতে পারছো? তারপরে প্রকৌশল ও বিজ্ঞানে, যেমন প্রকৌশল ও বিজ্ঞানের মাধ্যমে, যেমন আর্কিটেকচারের কাজ বা বিভিন্ন কাজে আমরা দেখি না যে একটা নগরের মানে একটা আমরা এখন অ্যাভেলেবল দেখি যে বিভিন্ন কনস্ট্রাকশন সাইডের
অ্যাড চলতেছে যে কনস্ট্রাকশনটা কেমন হবে, বিল্ডিংটা কেমন হবে, বা শহর, পুরো একটা শহর নতুন কইরা আবার করবে, নতুন করে বিল্ড আপ করবে। এখন এটার জন্য আগে কি করে 3D মডেল বানায়, 3D মডেলের মাধ্যমে ওরা দেখে যে শহরটা কেমন হবে, শহরের কোথায় কি থাকবে। ও লাইক বিআরটা ইউজ করে ওই শহরের মধ্যে হাঁটতে পারে, হাইটা এটা দেখে যে টোটাল জিনিসটা কেমন হবে। ওকে, তো আচ্ছা ওইটাতে পরে যাই। এখন আমরা বিআর না ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে একটা শর্ট আমরা কতটুকু বুঝছি এটা সারমর্ম করি। ফার্স্টে বিআরটা কি বা ভার্চুয়াল রিয়েলিটি কি? ভার্চুয়াল রিয়েলিটি মানে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে তৈরি এমন এক জগৎ যেটা আমাদের কাছে বাস্তব জগতের মতো ফিল হয়। ওকে, অ্যান্ড ভার্চুয়াল রিয়েলিটির জন্য কি কি ইউজ করা হয়? ভার্চুয়াল রিয়েলিটির জন্য বিআর গ্লাভস, বিআর গ্লাসেস, বিআর স্যুট ইউজ করা হয়। তারপর কি আছে, ভার্চুয়াল রিয়েলিটির যে ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করার জন্য কি কি জিনিস প্রয়োজন হবে, উপাদান গুলা, ইফেক্টর, রিয়েলিটি সিমুলেশন, অ্যাপ্লিকেশন, জিওমেট্রি। আন্ডারস্ট্যান্ড? ওকে, সো তারপরে দেখো, তারপরে ভার্চুয়াল রিয়েলিটি কই ইউজ হয়। এখন ভার্চুয়াল রিয়েলিটি কি শুধুমাত্র গেম খেলার জন্য ইউজ হয়? অবভিয়াসলি না। ভার্চুয়াল রিয়েলিটি কই ইউজ হয়? শিক্ষা গবেষণায় ইউজ হয়, চিকিৎসা ক্ষেত্রে ইউজ হয়, যানবাহন বা ড্রাইভিং প্রশিক্ষণে ইউজ হয়, ভার্চুয়াল রিয়েলিটি সামরিক প্রশিক্ষণে ইউজ হয়, মহাকাশ অভিযানে ইউজ হয়, প্রকৌশলী বিজ্ঞানে ইউজ হয়। ওকে, সো এতগুলা জিনিসে ভার্চুয়াল রিয়েলিটি ইউজ, আরো অনেক ইউজেস কেসেস আছে। ওকে, এখন আসি ভার্চুয়াল রিয়েলিটি নেতিবাচক প্রভাব। এন্ড এই যে আমরা এই ম্যাটারগুলো পড়লাম, এই ম্যাটারগুলো থেকে একটা সিকিউ আমাদের কমন হয়ে যাবে। কেমনে? একটু পরেই বুঝতে পারবা। এখন ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাবগুলো কি কি? নেতিবাচক প্রভাবের মধ্যে প্রথমে কি আসে? স্বাস্থ্য। যেমন দীর্ঘক্ষণ হেডসেট ব্যবহারের ফলে মাথা ঘুরানো, বমি ভাব, চোখের দৃষ্টিশক্তি কমতে পারে। তারপরে আসক্তি। আমরা অনেকেই দেখি না যে পাবজি খেলতে 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 এমন অবস্থা হয়ে গেছে যে ওর মানে আমরা বিভিন্ন নিউজে দেখি, আমি কয়েকদিন আগে দেখতেছিলাম একটা নিউজে যে একটা বাচ্চা 7-8 বছর হবে, 7-8 বছর হবে, ও পাবজি খেলে। মানে ওর কাছ থেকে যখন ফোনটা নিয়ে নেওয়া হয়, ফোনটা নিয়ে নেওয়ার পর ও কল্পনা করে যে ও গেম খেলতেছে, ও হাতটা এরকম করে এমন করে। এটা কেন? আসক্তি। ওই যে আমাদের ব্রেনের মধ্যে যে একটা আসক্তি তৈরি হয়ে গেছে এই ভার্চুয়াল রিয়েলিটির ফলে। এই যে আমরা যে পাবজি গেমটা খেলতেছি, এটা কিন্তু একটা ভার্চুয়াল রিয়েলিটি। পাবজি গেমের মধ্যে কি থাকে, আমাদের একটা মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা থাকে, ওইখানে আমরা যুদ্ধ করি, এরপরে মারি, তাই না? সো এই যে আসক্তি জিনিসগুলো আছে, এই আসক্তিগুলাও তৈরি হয় এই ভার্চুয়াল রিয়েলিটির ফলে। তারপরে সামাজিক দূরত্ব, এটা তো আমরা সবাই জানি। এখন আমরা ফোনে এত পরিমাণ অ্যাডিক্টেড হয়ে গেছি, বা ভার্চুয়াল রিয়েলিটিতে আমাদের ফোনের ভিতরে আমরা যাই করি না কেন সবগুলো তো ভার্চুয়াল, তাই না? সো এই ভার্চুয়ালের মধ্যে আমরা এত পরিমাণ অ্যাডিক্টেড হয়ে গেছি যে আমরা দুইটা মানুষ একটা রুমের মধ্যে বসে থাকলেও দেখা যায় যে এই রুমের মধ্যে বসে যদি 1 ঘন্টাও থাকে, 1 ঘন্টার মধ্যে 45 মিনিটস আমরা ফোনে এই স্ক্রল করতেছি, ও স্ক্রল করতেছি। এই যে সামাজিক দূরত্বগুলো তৈরি হইতেছে, এই দূরত্বগুলোও ভার্চুয়াল রিয়েলিটির কারণে তৈরি হইতেছে। তারপরে খরচ জটিলতা। ভার্চুয়াল রিয়েলিটি আমরা যে ভিআর ইউজ করি, জাস্ট এই ভিআরটাও কিন্তু ফুল ভার্চুয়াল রিয়েলিটি না। তুমি যদি ফুল ভার্চুয়াল রিয়েলিটির এক্সপিরিয়েন্স নিতে চাও তাহলে অনেক জিনিস কিনতে হয়, যেমন গ্লাভস আছে, তারপরে স্যুট আছে, এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ। ওকে, সো খরচ জটিলতা, এই প্রযুক্তির যন্ত্রপাতির দাম অনেক বেশি। বুঝতে পারছো? ওকে, সো আমাদের এই ভার্চুয়াল রিয়েলিটি টপিকটা শেষ। এখন আসি এই ভার্চুয়াল রিয়েলিটি থেকে যে আমাদের সিকিউটা আসবে, এই সিকিউটা কি? আর সিকিউটা কি হবে? সিকিউটা হবে কেমন? সিকিউ থেকে 2টা কোয়েশ্চেন আসবে, মানে সিকিউ থেকে একটা কোয়েশ্চেন আসবে, একটা কোয়েশ্চেনের খ আর ঘ, এই দুটা কি কি হইতে পারে? যেমন একটা হইতে পারে যে তোমার বন্ধু রহিম বা করিম, যেই হোক একজন হইলেই হইল, রহিম বা করিম ওর স্কুলে একটা নতুন জিনিস সম্পর্কে শিখছে, যার জন্য ওর চোখে একটা বিশেষ ধরনের প্রযুক্তি ইউজ করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে ও নতুন একটা কিছু শিখতে পারছে। তাহলে কি হবে? তোমাকে দেন গতে কোয়েশন করলো যে রহিম বা করিম যেই ছিল তোমার বন্ধু, ওই বন্ধু কোন প্রযুক্তির মাধ্যমে ও নতুন জিনিসটা শিখতে পারছে, এটা একটা সিকিউ হইতে পারে। তারপরে আবার হইতে পারে যে ঘ নাম্বারের, যে তোমার বন্ধু যে জিনিসগুলা দেখছে, যে নতুন জিনিসটা শিখছে, যে বিশেষ যন্ত্র ব্যবহার কইরা আর বিশেষ প্রযুক্তি ব্যবহার করে যে জিনিসগুলা শিখছে, এই প্রযুক্তিটা আর কোন ক্ষেত্রে ইউজ হয়, তখন কি বলবা? তখন এই যে শিক্ষা গবেষণায়, চিকিৎসায়, যানবাহন, এইরকম যে জিনিসগুলো আছে এগুলো যে জানছি যে ভার্চুয়াল রিয়েলিটি কই ইউজ হয়, এখান থেকে 4-5টা জিনিস লিখা সুন্দর মতো চলে আসবা। বুঝতে পারছো? তারপরে
আরেকটা কোয়েশন হতে পারে যে এই যে ভার্চুয়াল রিয়েলিটি মানে যে প্রযুক্তির মাধ্যমে শিখছি এটার নেতিবাচক প্রভাব কি ফেলতে পারে। এই যে এগুলো আছে, স্বাস্থ্য সমস্যা, আসক্তি, সামাজিক দূরত্ব, খরচ জটিলতা, এগুলো সুন্দর করে লিখা চলে আসবা। ওকে, সো এই যে আমরা দুইটা পার্ট পড়লাম, এই দুইটা পার্টের মধ্যে ভার্চুয়াল রিয়েলিটিটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড আমরা যে বিশ্বগ্রামটা পড়লাম, এই বিশ্বগ্রামটা মেনলি ক, খ এই নাম্বারগুলোতে, কতে তো অবভিয়াসলি না, খতে আসে। কতে হতে পারে যে বিশ্বগ্রাম কি এটা সম্পর্কে আসতে পারে, খতেও আসতে পারে বিশ্বগ্রাম সম্পর্কে তোমাকে একটু ধারণা নিবে বিশ্বগ্রাম সম্পর্কে। ওকে, সো আজকের ক্লাস আমাদের ফার্স্ট চ্যাপ্টারের এইটুকুই। অ্যান্ড আশা করি এইটুকুতে আমরা যে দুইটা টপিক পড়ছি, যেমন আছে বিশ্বগ্রাম ও ভার্চুয়াল রিয়েলিটি, এটা নিয়ে কারো বিন্দু মাত্র পরিমাণ কনফিউশন থাকার কথা না। ওকে, সো আমাদের নেক্সট পার্টে আমরা এই ফার্স্ট চ্যাপ্টারের আরও কয়েকটা টপিক সম্পর্কে পড়বো। সো এই টপিকটা পড়ার পরে কে কে ফুললি ক্লিয়ার এই টপিক নিয়ে আমার অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমি কমেন্ট বক্স চেক করবো যে কে কে এই টপিকগুলো বুঝতে পারছো। ওকে, সো দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, মনোযোগ দিয়ে পড়ালেখা করো। আর যারা এইচএসসি 28 ব্যাচ আছো, তোমরা এখন কলেজে ভর্তি হও নাই, তার মানে কি যে না এখন চিল মোডে আমি বসে আছি, কলেজে যখন ভর্তি হবো তখন আমি পড়বো না? ভাই, ওইটা হবেই না। কারণ তুমি কলেজ শুরু হওয়ার পর থেকে তোমার যে এই যে 18 মাস 17-18 মাস কেমনে চলে যাবে খুঁজই পাবে না। অ্যান্ড তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো পড়তে পড়তে এমন অবস্থায় যাবে, লাস্টে এক্সামের 1 মাস আগে দেখবা যে তোমার তো আইসিটি শেষ হয় নাই। আইসিটি নিয়ে প্যারা খাইতে 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 তোমার পুরা শেষ। কারণ এখন তোমার সময় এই যে 2-3টা মাস আছে, এই 2-3টা মাসে আইসিটি, বাংলা, ইংলিশ এগুলো ক্লিয়ার করে রাখো। ওকে, অনেক স্টুডেন্ট আছে যাদের আইসিটি, বাংলা, ইংলিশ এই 2-3টা সাবজেক্টের জন্য রেজাল্ট অনেক অনেক খারাপ হয়। দেখা যায় যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নিয়ে সারা বছর অবভিয়াসলি টাইম দিতে হবে, কারণ ওইগুলো তো ছোটোখাটো না, ওইগুলো 2টা করে পার্ট আছে। সো ওই যে 18-17-18টা মাস আছে, এর মধ্যে তোমার যাবে, ইয়ার চেঞ্জ যাবে, এর মধ্যে তোমার টেস্ট পরীক্ষা যাবে, ওইগুলোতে সময় চলে যাবে 2-3 মাস আরও। মানে তুমি হাইয়েস্ট 15 মাসের মতো সময় পাবা। এই 15 মাসের মধ্যে তোমার এত এত জিনিস শেষ করতে গেলে দেখা যাবে যে আইসিটি, বাংলা, ইংলিশ ছাইরা যায় সবারই। সো ওই জিনিসটা না করতে চাইলে যারা এইচএসসি 28 ব্যাচ আছো, ওরা এখনই সময় আছে এই 2-3 মাসে আইসিটি, ইংলিশ, বাংলা এগুলাতে অ্যাটলাস্ট 50% শেষ করে রাখো, না হলে পরে বড় লেভেলে তো রাখাবা। আর যারা এইচএসসি 27 আছো, তোমাদের তো 1 বছর শেষ, আর হাতে মনে হয় সর্বোচ্চ 8-9 মাস আছে। এখনো যদি আইসিটিতে তোমার আইসিটি না ধরে থাকো বা আইসিটিতে প্রবলেম থাকে, এখনই সময়, 1 মাস টাইম নাও, 2 মাস টাইম নাও, 2 মাস আগে আইসিটি, বাংলা, ইংলিশ মোটামুটি ক্লিয়ার করে ফেলাও, নাহলে তুমিও ধরা খাবা। সো দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।